ত্রিমাত্রিক প্রেমে মাত্রাহীন আমি। অন্তিম পর্ব। জান্নাত হায়দার। নিজের মতো করে আজরিনের শরীরের অবস্থা দেখলেন ডাক্তার। তারপর পর্দার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। মুখে এক রহস্যময় হাসি, চোখে প্রশান্তির আভা। উনার পেছনে আজরিন চুপচাপ মাথা নিচু করে। ডাক্তার নিজের চেয়ারে গা ভরিয়ে বসলেন। আজরিনও এসে অমিতের পাশের চেয়ারে বসে পড়ে, মুখে কোনো শব্দ নেই। অমিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ডাক্তারের মুখের পানে, অন্তরে কিছু জানার কৌতূহল। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে ধীর স্বরে বললেন, আমি একজন ডাক্তার, অযথা অনুমান করে কিছু বলা আমার কাজ না। তাই কিছু পরীক্ষা নির্ধারণ করে দিচ্ছি। সেগুলোর ফলাফল দেখলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আসলে আমার ধারণা সঠিক কিনা। তবে এখনই দুশ্চিন্তার কিছু নেই, যা দেখছি তাতে বলতেই পারি মিসেস শিকদার এমনিতে সম্পূর্ণ সুস্থ আছেন। কথাগুলো বলেই ডাক্তার টেলিফোনের রিসিভার তুলে এক নার্সকে কল করলেন। কিছুক্ষণের মধ্যেই গাঢ় নীল ইউনিফর্ম পরা এক তরুণী নার্স কেবিনে ঢুকল। ডাক্তার প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিয়ে বললেন, ওনাকে সঙ্গে করে নিয়ে যাও। কিছু পরীক্ষা নির্ধারণ করেছি, সেগুলো সম্পন্ন করে রিপোর্টগুলো আমার কাছে নিয়ে এসো। তারপর আজরিনের পানে ফিরে স্নিগ্ধ কণ্ঠে বললেন, তো মিসেস শিকদার, তাহলে আপনি ওনার সঙ্গে যান। আজরিন কিছু না বলে মাথা হেলিয়ে সম্মতি জানালো। তারপর ধীরে ধীরে নার্সটির পেছনে পা বাড়াল। একটু পর অমিতও বেরিয়ে যায় কেবিন থেকে। প্রায় 1 ঘন্টা পর নার্সটির সঙ্গে আজরিন ফিরে এলো কেবিনে। হাতে ধরা কয়েকটি রিপোর্ট নার্সটি নিঃশব্দে ডাক্তারের দিকে বাড়িয়ে দিল। তিনি তা গ্রহণ করলেন। অভিনিবেশ হয়ে একে একে সব রিপোর্ট উল্টে পাল্টে দেখতে লাগলেন। কেবিন জুড়ে এক নিস্তব্ধতা, শুধু কাগজ উল্টানোর ক্ষীণ শব্দ। ঠিক তখনই কেবিনের দরজা আবার খুলে গেল। অমিত ধীর পায়ে ভিতরে ঢুকল। চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই ডাক্তার একবার তার পানে চোখ তুলে তাকালেন। উনার ঠোঁটের কোণে এক মুচকি হাসি ফুটে উঠল। চোখে রঙিন দীপ্তি। হালকা কৌতুকে ভরা স্বরে বললেন, তাহলে বলুন মিস্টার শিকদার, মিষ্টি খাওয়াতে পছন্দ করেন তো? আপনার বাসায় গিয়ে খেয়ে আসবো নাকি আপনি আমার বাসায় পাঠিয়ে দেবেন? প্রশ্নটা এমন হালকাভাবে বলা হলেও কথাটা ছিল রহস্যময়, যার গভীরতা অনেক। অমিত খানিকটা থমকে গেল। চোখে বিস্ময়, কপালে ভাঁজ। আজরিনও হতবাক, কি বলছে ডাক্তার? কথার অর্থ যেন কারো স্পষ্ট না। অমিত ধীরে কণ্ঠে ভ্রু কুঁচকে বলে উঠে, সরি মিসেস, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি কি বলতে চাচ্ছেন? ডাক্তার এবার গম্ভীর হলেন। একটু ঝুঁকে এলেন সামনের পানে, মুখে মৃদু হাসির ছায়া থাকলেও চোখে গভীর বার্তা। শান্ত স্বরে বলে উঠেন, আপনি বাবা হতে চলেছেন মিস্টার শিকদার। আপনার ঘরে নতুন একটি প্রাণ, নতুন এক অতিথির আগমন ঘটেছে। সময় যেন দাঁড়িয়ে গেল। অমিতের বুক ধক ক করে উঠল, গলা শুকিয়ে এলো। শব্দ থেমে গেল, হৃৎস্পন্দন যেন ভুলে গেল তার নিজস্ব ছন্দ। চোখে বিস্ময়ের ছায়া, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে, আর মাথার ভেতর কেবল ডাক্তারের বলা শব্দগুলো ঘুরছে। আপনি বাবা হতে চলেছেন। এদিকে আজরিনের মুখেও নিঃশব্দ স্তব্ধতা, চোখে অপার বিস্ময়। দৃষ্টি তার অনির্বাচনীয়, চোখের সামনে এই কথাগুলোর মানে ঝাপসা হয়ে বেসে ওঠে। বিশ্বাস, অবিশ্বাস, বিস্ময়, সব মিলিয়ে এক ধরনের বোধহীনতায় আছে সে। অজানা অনুভব, অনাগত জীবনের স্পর্শ আর অতৃপ্ত আত্মার হাহাকার মিশে গেল এক অপূর্ব আবেগে। রুমেও নেমে এলো এক ধরনের স্তব্ধ বিস্ময়। নতুন এক অধ্যায়ের দরজা খুলে গেল, সেখানে রয়েছে বিস্ময়, দ্বিধা আর এক অপূর্ণ সম্পর্কের অজানা দিশা। তখনই বেজে উঠল আজরিনের মোবাইলের রিং। স্ক্রিনে তাকিয়ে দেখে প্রথমবার মা হওয়ার অনুভূতির মুহূর্তে নিজের মায়ের ফোন। দেরি না করেই আজরিন চেয়ার ছেড়ে উঠতে উঠতে ডাক্তারের পানে তাকিয়ে বলে, এক্সকিউজ মি ম্যাম। তারপর অমিতের পানে একবার তাকিয়ে মোবাইল হাতে কেবিন থেকে বেরিয়ে যায়। খানিকটা সময় পর আজরিন মায়ের সাথে কথা বলা শেষ করে কেবিনে ফিরে আসে। সে পাশে বসতেই অমিত কিছু না বলে হঠাৎ চুপচাপ মুখ গম্ভীর করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চোখে একটা অদ্ভুত ভাব, ওটা খুশি নাকি ভুলের আফসোস ঠিক বোঝা গেল না। পা ফেলে ধীরে ধীরে দরজার পানে যেতে শুরু করল। তারপর একদমে দরজাটা খুলে কেবিন থেকে বেরিয়ে গেল। আজরিন আর ডাক্তার দুজনেই চুপচাপ বসে ওর চলে যাওয়া দেখছে। কেউ কিছু বলছে না। একটু পর আজরিনও উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে গিয়ে কেবিন থেকে বেরিয়ে এল। কিন্তু ততক্ষণে অমিতকে সে হারিয়ে ফেলল। তাকে ফোন দেওয়ার মতো মোবাইলে টাকাও নেই আজরিনের। সে হাসপাতালে, এখানে সেখানে, করিডোর, লিফট, সিঁড়ির পাশে, যত জায়গা সম্ভব সবখানে খুঁজতে লাগলো অমিতকে। কিন্তু কোথাও তাকে দেখা গেল না। শেষে ক্লান্ত হয়ে আজরিন বাইরে গাড়ি পার্কিংয়ের পানে পা বাড়াল। তাদের গাড়ির কাছে এসে জানালার ভেতর তাকাতেই দেখল অমিত ভেতরে আরাম করে বসে বোতল থেকে গদগদ করে পানি খাচ্ছে। আজরিন দরজা খুলে সিটে বসল। অমিত বোতলের ক্যাপ লাগিয়ে সেটাকে রাখছে। আজরিন হালকা অভিমানী হয়ে বলে, আপনি হঠাৎ কিছু না বলে কেন চলে এলেন? অমিত সহজ গলায় বলে, পানির পিপাসা পেয়েছিল তাই পানি খেতে এসেছি। আজরিন একটু কষ্ট নিয়ে বলে,
আপনি জানেন আমি ভেতরে আপনাকে কত জায়গায় খুঁজেছি? অমিত কিছু না বলেই গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করল। তারপর বলে, তোমার বলা শেষ হলে এখন যাই। এই কথা বলেই সে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আজরিনের প্রতিবাক্য শোনার আর অপেক্ষা করল না, মুখ ঘুরিয়ে একবার তাকালো না। আজরিন হতভম্ব হয়ে বসে রইল। কিছু বলতে গিয়েও থেমে রইল, বুঝে ওঠার আগেই গাড়ি চলতে শুরু করল। কিন্তু ঠিক তখনই তার মন চলে গেল নিজের ভেতরে বেড়ে ওঠা সেই নতুন প্রাণটার পানে। মুখে এক ফালি মৃদু হাসি ফুটে উঠল। শাড়ির উপর দিয়ে নিজের পেটে আলতো করে হাত রাখল, মনে হচ্ছে এই ছোট্ট প্রাণটাই এখন তার সবকিছু। চারপাশের অভিমান, রাগ, অশান্তি সব কিছু যেন ভুলে গেল সে। শুধু ভাবতে লাগলো ছোট্ট প্রাণটার কথা, যার অস্তিত্ব এখন তার শরীর জুড়ে। আর এদিকে অমিত গাড়ি স্টিয়ারিংয়ে হাত রাখলেও মন তার কোন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। নিজের ভেতরের কোন অস্থির চিন্তার সঙ্গে লড়ছে সে। কিন্তু আজরিনের আর সেই দিকে খেয়াল নেই। সে এখন শুধু একজন মা, নিজের সন্তানের স্বপ্নে ডুবে থাকা এক গভীর ভালোবাসার মানুষ। নগরের ব্যস্ততা, কোলাহল সবকিছু পেছনে ফেলে সাই সাই করে ছুটে চলা গাড়ি হঠাৎ এক ঘাকুনিতে থেমে গেল একটা সেতুর উপর। বাস্তবতায় ফেরার মতোই ব্রেকে সামনে ঝুঁকে পড়ে আজরিন বুকের ভেতরটা ধক ক করে উঠে। এক ঝলকে তাকালো অমিতের পানে। অমিত কোন কথা না বলে দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। সামনে কয়েক কদম হেঁটে গিয়ে সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে রইল। নদীর জল ঢেউ তুলছে না, তবু যেন এক অদৃশ্য স্রোত টেনে নিচ্ছে তাকে। আজরিন গাড়ি থেকে চুপচাপ তাকিয়ে রইল তার পানে। কিছুটা সময় পর সেও ধীরে ধীরে গাড়ি থেকে নামল। শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো অমিতের পেছনে। চেহারায় দ্বিধা, তবুও সাহস করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কিছু কি হয়েছে? অমিত কোনো সাড়া দেয় না। আজরিন দাঁড়িয়ে থাকে প্রত্যুত্তরের অপেক্ষায়। প্রত্যুত্তর না পেয়ে আজরিন নরম অথচ দৃঢ় কণ্ঠে আবার বলে, আপনি শুনছেন তো আমার কথা? অমিত ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। তার চোখ যেন অনুভূতি, অভিযোগ, ভালোবাসাহীন অথচ পাথরের মতো তীব্র। তীক্ষ্ণ স্বরে বলে উঠে, তুমি খুশি তো? আজরিন কিছু বুঝে ওঠার আগেই মাথা নাড়ে। হালকা লাজুক হেসে মাথা নিচু করে বলে, হ্যাঁ খুব। অমিত চোখ সরিয়ে নেয়, হেসে ফেলে একটা নির্দয় কর্কশ হাসি। চোখে তার অন্ধকারের ঝাঁপি খুলে যায়। শান্ত গলায় বলে, কিন্তু আমি না। চোখ তোলে আজরিন অমিতের মুখের পানে তাকায়, তার হাসি মিলিয়ে মুহূর্তে মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। অমিত ভারী গলায় বলে চলে, সত্যি তো এটা? আমি ওইদিন তোমাকে জেদের বশে বিয়ে করেছি। তোমার বোন আমার হৃদয় ভেঙে দিয়েছিল, আমি তাকে আঘাত আর বাবা সম্মান রক্ষার করতে তোমাকে ব্যবহার করেছি। আমি তোমাকে পছন্দ করি না, সেটা তুমিও জানো। রাজশাহীতে ওইদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ছিল একটা দুর্ঘটনা। এটা ঠিক না। আজরিনের গলা শুকিয়ে যায়, চোখ জলে ঝাপসা হয়ে আসে। তবু সে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ব্যাখ্যা না দিয়ে একটু স্পষ্ট সহজ ভাষায় বলবেন। আমি এটা চাই না। মানে? অমিত মুখ ঘুরিয়ে নেয়, গলায় এক অদ্ভুত শীতলতা নিয়ে নিচু স্বরে বলে, মানে আমি এই বাচ্চা চাই না। আমি এটার জন্য প্রস্তুত না। এক মুহূর্তে আজরিন পেছনে সরে যায়, যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। বুকের ভেতরে কিছু একটা দপ করে নিভে যায়। যেন তার স্বপ্ন, তার বিশ্বাস, তার ভালোবাসা একটা বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে যাচ্ছে, আর তা দেখে তার চোখের জল নীরবে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আর অমিত দাঁড়িয়ে থাকে পাথরের মতো। নিষ্ঠুর গলায় আবার বলে, পরিবারের কেউ এই বিষয়ে জানার আগেই কাল আমরা ডাক্তারের কাছে যাব। আজরিনের কণ্ঠে বিস্ময়ের কাঁপন। বলে, কেন? অমিতের ঠোঁট থেকে ঝরে পড়ে বিষাক্ত শব্দ, এবর্ষণের জন্য। সেই মুহূর্তে আজরিন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে অমিতের পানে শার্টের কলার চেপে ধরে। চোখে জ্বলন্ত রাগের আগুন, চোখ থেকে যেন অশ্রু না বরং আগুনের দাবানল গড়িয়ে পড়ছে, কণ্ঠে ক্ষিপ্ত বজ্রনাদ। আপনার সাহস হয় কিভাবে এই কথা বলার? ছি, আপনি এতটা নীচ, এতটা নোংরা। কথাটা বলে আজরিন অমিতের চোখে চোখ রেখে এক মুহূর্ত থমকে যায়। তারপর এক পা পিছিয়ে আসে। চোখ বেয়ে অঝরে ঝরছে জল। কাঁপতে কাঁপতে আজ বলতে থাকে নিজের মনে জমে থাকা অভিযোগগুলো। প্রথমে আপনি আমায় বিয়ে করলেন, অথচ কখনো স্ত্রীর সম্মান দেননি। নিজের কাছে তো স্বীকার করা দূরে থাক, কখনো কারো সামনেও বলেননি আমি আপনার স্ত্রী। বরং আপনি এই সত্যটাকে এড়িয়ে লুকাতেই ব্যস্ত। দিনের পর দিন আমি হচ্ছি একটা পরিচয়বিহীন ছায়া। ওপস, ভুল বলে ফেললাম, আপনি তো আবার মহান। আপনি আমায় পরিচয়হীন আশ্রিতা হিসাবে বাড়িতে রাখেননি। আমার পরিচয় তৈরি করেছেন, রনি ভাইয়ার ছোট বোন। এই পরিচয়টা যে আপনার তৈরি করা সেটাও আমি অনেক আগেই বুঝতে পেরেছি মিস্টার অমিত শিকদার। তবুও কখন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করিনি। আপনি আমায় ভালোবাসেন না, কিন্তু কারণ ছাড়াই এতটা ঘৃণা করেন যে আমার নামটাও আজ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেননি। হয়তো আপনি আজ পর্যন্ত আমার নামটাও জানেন না। বাড়িতে থাকা একটা পালিত পশুকেও তো মানুষ তার জাত তুলে ডাকে না, তার একটা সুন্দর নাম দিয়ে তাকে সেই নামে ডাকে।
আমি কি পশুর থেকেও অদম যে আমার নির্দিষ্ট কোনো নাম হয় না? আপনি আমায় কখনো মেয়ে ছাড়া কথা বলেন না, আমি সেটাও মেনে নিয়েছি। মনে এই প্রত্যাশা নিয়ে হয়তো সময় আপনাকে বদলাবে। আমি প্রতিদিন আপনাকে বুঝতে চেষ্টা করেছি, আপনাকে নিজের ভালোবাসা দিয়েছি, আপনার প্রতিটি রাগ অপমান সহ্য করেছি। অথচ আপনি আপনি শুধু দিয়েছেন অবহেলা, অপমান, ধমক, অভিযোগের পাহাড়। শুধু তাই না, আপনি আমায় ব্যবহার করেছেন ঠিক একটা মোমের পুতুলের মতো, যার মন নেই, যার উপর যেভাবে ইচ্ছে সেভাবে টর্চার করা যায়। আমি প্রতিদিন আপনার রুম গুছিয়ে রাখি, আপনার বিছানায় রেখে যাওয়া ভিজে তোয়ালে ছাদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রাখি, আপনার পছন্দ অপছন্দ মেনে চলি। সেগুলো আপনার চোখে পড়ে না, আপনার চোখে পড়ে আমার ভুলগুলো, যার কারণে আপনি কথা শোনাতেও একবার ভাবেন না। আপনি ভুল করেন তো আমি প্রতিবারই ভুল না করেও ক্ষমা চাই। আপনার সব ভুল ক্ষমা করে দিয়ে আমি সবসময় নিজেকে দোষ দিয়েছি শুধু এই বিশ্বাসে যে আপনি কষ্টে আছেন। কিন্তু আজ বুঝেছি, আপনি কষ্টে নেই, ছিলেন না। আপনি কষ্টে থাকবেন কেন? আপনার তো মন বলেই কিছু নেই, আপনি নিষ্ঠুর। কি চেয়েছি আমি আপনার কাছ থেকে? শুধু একটু সম্মান আর স্ত্রীর অধিকার ছাড়া। আপনার ভালোবাসা? এইটা থাকুক না অন্য কারো জন্য, এইটা আমার লাগবে না। আজরিনের চোখ টলমল করে ওঠে জল ভরে, অথচ তার মুখ বন্ধ নেই। আমি ভেবেছি আপনার ভাঙা মন আমি সারিয়ে তুলব। আমার বোন আপনাকে যেমন ভাবে ভেঙে গেছে আমি সেই জায়গায় নিজের ভালোবাসা দিয়ে জোড়া লাগাবো। কিন্তু না, আপনি কখনো আমাকে সেই সুযোগ দেননি। আপনি কখনোই আমাকে বুঝেননি। আজ মনে হচ্ছে আমার বোন সেদিন আপনাকে ছেড়ে গিয়ে ভুল করেনি, কারণ আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আজরিন থেমে হাঁপায়। এক মুহূর্তে চুপ থেকে কান্না গোপন না করে দুহাত দিয়ে চোখ মোছে। কণ্ঠের তীব্রতা এবার আশ্চর্য শান্ত, অথচ রক্ত ঝরানো। আপনাকে সুযোগ দিয়ে আমি আপনার প্রতিটি অপনাম, অবজ্ঞা, অবমাননা সহ্য করেছি। আর আপনি ভেবে নিলেন আমি দুর্বল? না, আপনার ভাবনা ভুল। আপনার সঙ্গ ছাড়া আমি আমার বাচ্চাকে একাই ভালোবেসে জন্ম দেব। আমার গর্ভের এই সন্তানের জন্য আমি দায়ী, আপনি না। কারণ সেদিন আমি আপনার ক্ষণিকের মোহটাকে ভালোবাসা ভেবে, ভুলটাকে ফুল ভেবে গ্রহণ করে আপনার ডাকে সাড়া দিয়েছি, যেটা আমার উচিত হয়নি। ভুল যেহেতু আমিই করেছি, তাহলে আমি নিজেই সব ঠিক করে দিব। এভাবে আপনার জীবন নষ্ট হতে পারে না। আমি আপনাকে আর বেঁধে রাখব না। আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না। আপনি আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন। এখন আবার আমার যেই সন্তান এখনো পৃথিবীর আলোই দেখেনি, আপনি তাকে মুছে ফেলার কথা বলছেন। আপনার মতো নোংরা মানুষের সাথে আর যাই হোক নিজের জীবন ভাগ করে নেওয়া সম্ভব না। আজরিন চোখ তুলে তাকায় অমিতের পানে। এবার গলায় অদ্ভুত এক শান্তি, এক নীরব প্রতিজ্ঞা। শান্ত দৃঢ় কণ্ঠে বলে, আপনি আমায় সময় দিন। এই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত শুধু সেইটুকু সময় দিন। তারপর আমি আপনাকে মুক্ত করে চলে যাব এমন দূরে, যেখানে আমার ছাও আপনাকে স্পর্শ করবে না। আমার সন্তানের মধ্যেও থাকবে না আপনার কোনো নাম, কোনো অধিকার। আপনার জীবন থেকে মুছে যাবে আমাদের অস্তিত্ব। অমিতকে কিছু বলার সুযোগ না দিয়ে একদমে নিজের মনে চাপা থাকা কষ্টগুলো বলে চোখ মুছতে মুছতে আজরিন গাড়ি পানে পা বাড়ায়। একটু গিয়ে থেমে পিছন ফিরে তাকায়। গলা শক্ত, অথচ কণ্ঠে অনাবৃত বিষাদ। বলে, আর হ্যাঁ, ডেলিভারির সময় বাবার হিসাবে আপনার নামটা দেওয়ার চেষ্টাও করবেন না। আজকে আপনি সেই অধিকার মাথা চক্কর দিয়ে উঠে আজরিনের মাথায় হাত দিয়ে থেমে থেমে বলে, হারিয়েছেন। দূরে থেকে আজরিনকে হেলতে দুলতে দেখে অমিতের দৌড়ে ছুটে আসে তার পানে। আজরিনকে ধরতে যাবে, তখনই আজরিন হাত ইশারায় থামিয়ে দিয়ে বলে, ধরতে হবে না মিস্টার শিকদার। আমার নিজেকে নিজে সামলে নিতে দিন। অমিত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, নীরব, নিঃসার, একাকী। তার চারপাশের সময় যেন জমে উঠেছে। আজরিন ঘুরে যায়। তার হেঁটে যাওয়া পায়ে যেন ছিঁড়ে পড়ছে সমস্ত ভরসার বন্ধন। গাড়ির দরজা খুলে উঠে বসে চুপচাপ। শুধু সেতুর নিচে নদীর গর্জন আর তার বুকের কান্না দিনের আলোর আকাশে মিলিয়ে যায়। পরের দিন সকাল বেলা। কাল থেকে যখনই অমিতের বলা কথাগুলো মনে পড়েছে তখনই কেঁদেছে আজরিন। রাতেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এখন সকাল বেলায় আজরিনের চোখ শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা ভারী। গভীর কষ্ট নিয়েই ঘুম ভেঙেছে তার। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের পানে। পাশে অমিত ঘুমিয়ে আছে, মুখে কোন ভাব নেই। দুজন একই বিছানায়, কিন্তু তীব্র দূরত্বে। গতকালকের ওই সময়টার পর থেকে অমিত আর আজরিনের সাথে কোনো মুখোমুখি সংঘর্ষ বা আলাপ হয়নি। চোখাচোখি হলেও আজরিন পুরোপুরি অমিতকে ইগনোর করেছে। অমিত বলে যে কোনো অস্তিত্ব রুমে ছিল, সেটা যেন তার চোখে পড়েনি। আজরিন ধীরে ধীরে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আজ আর সে প্রতিদিনের মতো অমিতকে ডেকে দেয়নি। ঘণ্টা খানেক যেতেই আজরিন আবার উপরে নিজের রুমে চলে আসে। ভার্সিটিতে আজ তার প্রথম ক্লাস, তাই নিশ্চুপ ধীরে ধীরে তৈরি হতে থাকে। অমিত তখনও বিছানায়। আজরিনের প্রতিটি পদচারণার শব্দে সে সচেতন জেগে আছে, তবুও উঠছে না। ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছে।
কিছুক্ষণ পর সম্পূর্ণ তৈরি হয়ে আজরিন নীরবে রুম থেকে বেরিয়ে যায়। নিচে ড্রাইভার গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে গিয়ে গাড়িতে উঠে পড়লে ড্রাইভার গাড়ি ছাড়ে ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 25 মিনিটের রাস্তা। গাড়ি ডিপার্টমেন্টের কাছাকাছি পৌঁছাতেই আজরিন ড্রাইভারকে বলে, কাকা এখানেই নামিয়ে দিন, বাকিটা পথ হেঁটেই চলে যাব। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে আজরিন, ধীরে মন্থর গতিতে। পিছনে তার চুলে মৃদু আলো ছায়া খেলে যাচ্ছে। অন্যমনস্ক ভঙ্গিতে অনাড়ম্বর আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে সে বিবিএ ভবনের পানে। এভাবে কয়েক পা সামনে যেতেই দেখে 3-4 জন ছেলে দাঁড়িয়ে হাসিঠাট্টায় মগ্ন। তাদের কাছ থেকে ভেসে আসা হাসির আওয়াজ আজরিন তেমন গুরুত্ব দেয় না। কিন্তু আজরিন কাছে পৌঁছাতেই আচমকা তাদের হাসির মাঝে থেকে কাটাসুর শব্দে ভেসে আসে, এই ললনা, এদিকে আসো। আজরিন থমকে যায়। চোখ তোলে তাকায় সামনে। 3 জন ছেলে, একজন দাঁড়িয়ে আছে, বাকি 2টি ছেলের কাঁধে হাত রেখে কেতাদুরস্ত ভঙ্গিতে সামনে ঝুঁকে। চোখে ঠাট্টার ঝিলিক, ঠোঁটে কুটিল হাসি। আজরিন শান্ত ভঙ্গিতে চারপাশে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, আমায় ডাকছেন? একজন ছেলে, যে 2টি ছেলের কাঁধে ভর করা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল, সে সামনে এগিয়ে আসে। তার সাথে পিছন পিছন ওই 2টি ছেলেও। ছেলেটি চোয়াল উঁচিয়ে কণ্ঠে মজা মিশিয়ে বলে, জি পাখি, তোমাকেই ডাকছি। আশেপাশে তো আর কোনো পরি চোখে পড়ছে না। আজরিনের বুক ধুকপুক করে বাজছে। সে জানে ক্যাম্পাসের প্রথম কয়েকদিন এমন হয়। তবে সে এখনকার জন্য প্রস্তুত ছিল না। সে ভালোভাবে ছেলেগুলো মুখের পানে তাকিয়ে নিঃশ্বাস টেনে ঠান্ডাভাবে বলে, কি বলবেন ভাইয়া? ছেলেটার চোখে কোমলতা, মুখে মেকি ভদ্রতা। বলে, ফার্স্ট ইয়ার? আজরিন মাথা নাড়ে, হ্যাঁ। ছেলেটার ঠোঁট বেঁকিয়ে যায়, মুখে শয়তানি হাসি। বলে, তাই তো বলছিলাম, ক্যাম্পাসে এত সুন্দর পরি থাকলে এতদিন কেন চোখে পড়েনি? এই তো বুঝেছি, তুমি একেবারে নতুন পাখি। আজরিন বিরক্তি হলেও ভদ্রতা রেখে বলে, সরি ভাইয়া, যদি কিছু দরকারি কথা বলার থাকে বলুন। আমার ক্লাস আছে, যেতে হবে। ছেলেটার মুখে তখনও বাঁকা হাসি। ভ্রু জোড়া সংকুচিত করে বলে, আহা, এত তাড়া কিসের? কি রে দোস্তরা, দেখছো না আমার পাখি তারা দেখিয়ে উড়ে যেতে চাইছে? কিন্তু বেবি, দেখো, আমরা তোমার সঙ্গে একটা ছোট্ট গেম খেলতে চাই। একেবারে ইনোসেন্ট গেম। আজরিনের গলা একটু কঠিন হয়। বলে, কি গেম ভাইয়া? ওফস, এত ভাইয়া ভাইয়া ডেকো না তো। হার্ট ফুটো হয়ে যাচ্ছে তো। হার্টের রোগী বানিয়ে ছাড়বে নাকি? কথাটা বলেই ছেলেটি তার পাশে থাকা আরেকটা ছেলেকে বলে, দোস্ত, কার্ড দুটো বের কর তো। ছেলেটার তার বন্ধুর হাত থেকে কার্ড দুটো নেয়। হাতে নেড়েচেড়ে গম্ভীর স্বরে বলে, দেখ পাখি, এই গেম সবাইকে খেলার সুযোগ দেই না, আর সবার সাথে খেলিও না। তুমি স্পেশাল, তাই স্পেশাল ট্রিটমেন্ট। আজরিন এবার একটু কটাক্ষ করে বলে, বলতে কি চাচ্ছেন সেটা স্পষ্ট করে বলুন না। ছেলেটা হেসে উঠে, ওহে রাগী পাখি, বাহ, তোমার সাথে খেলেই তো মজা পাবো। শুন, গেমটার নাম স্ল্যাপ অর কিস। এক কার্ডে স্ল্যাপ, আরেকটায় কিস। তুমি যেটা তুলবে সেটা পাবে। মানে, হয় তোমার গালে আমার নরম হাতের চর, নয়তো আমার ঠোঁটের স্পর্শ। কেমন? একদম নিরহ গেম না? আজরিন এবার তীব্র কণ্ঠে বলে, আমি এসব গেম খেলতে আগ্রহী নই। দয়া করে আমায় পথ ছাড়ুন। কথাটা বলেই আজরিন পাশ কেটে যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেগুলো আবার সামনে এসে দাঁড়িয়ে আজরিনকে থামিয়ে দেয়। একজন বলে, তোমার সাহস হয় কি করে আমাদের উপেক্ষা করার? জানো তো সিনিয়রদের কথার অবাধ্য হলে পরিণতি কি হতে পারে? আজরিনের চোখ জ্বলে উঠে, গলার স্বর কাঁপে কিন্তু থামে না। বলে, আপনারা সিনিয়র? আপনাদের তো লজ্জায় হওয়া উচিত। র্যাগিংয়ের নামে কোনো মেয়েকে হেনস্থা করা যদি হয় আপনাদের শ্রেষ্ঠত্ব, তাহলে আপনাদের মতো মানুষদের শিক্ষা প্রয়োজন। ছেলেগুলো আরও ঘিরে ধরে আজরিনের চারপাশ। পথ রুদ্ধ হয়ে যায়। ঠিক তখনই রাস্তা ধরে এগিয়ে আসছে একটা কালো গাড়ি। গাড়ির ভেতর অমিত। সে সামনে হওয়া ঘটনাটি লক্ষ্য করে গাড়ি থামিয়ে নেয়। দূর থেকেও মেয়েটির পেছনে দিকের সেই হালকা গোলাপি ওড়না, সোজা চুল, মাথা তুলে দাঁড়ানোর সেই পরিচিত ভঙ্গি দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। মীরা। অমিত নিঃশব্দে ফিসফিস করে। সে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে, চোখ ঠান্ডা কিন্তু ভিতরে আগুন জ্বলছে। ছেলেগুলোর মুখে এখনো বিকৃত হাসি। কেউ কার্ড নাড়ছে, কেউ হাসতে হাসতে কিছু বলছে। তাদের এসব কর্মকাণ্ড দেখে অমিত ঠাস শব্দ তুলে গাড়ির দরজা খুলে নামে। আজরিনের পিছন থেকে ছেলেগুলোর পানে এগিয়ে আসে। তার জুতোয় ধুল উঠে, চোখে রাগের তীব্র আঁচ। ছেলেগুলোর মধ্যে একজন বলতে থাকে, এই রে দোস্ত, পাখি তো জ্ঞান দিচ্ছে, তবে জ্ঞান দেওয়া প্রতিদানে একটা কিস নেবে তো? ঠিক তখনই আজরিন উপলব্ধি করে তার এক হাতের পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আজরিন ভীত চোখ তোলে, মুখের পানে চেয়ে দেখে, নবীন বরণের দিন ক্লাসের যেই ছেলেটার সাথে তার প্রথম চোখাচোখি হয়েছে সে। ছেলেগুলো একটু থমকে যায়। একজন বলে উঠে, এই তুই আবার কে রে? ছেলেটা চোখ ঠান্ডা রেখে ধীরে বলে, আমি কে সেটা জানা কি খুব জরুরি?
চারপাশ হঠাৎ নিস্তব্ধ। ছেলেটির মুখ কঠিন তীব্র দৃঢ়কণ্ঠে বলে, এখন কার্ডটা আপনারা তুলবে। দুটোই পাঞ্চ লেখা আছে। এক হাত মুখে আরেক হাত থানার হাজতে। কোনটা নিবেন? ছেলেগুলোর মধ্যে একটা ছেলে কপাল জমে উঠে সে তাদের দলের লিডার ছেলেটির কানের কাছে গিয়ে নিচু গলায় বলে, দোস্ত ওর সাথে লাগতে যাস না। আমি ওকে চিনি, এমপি নাসিরুদ্দিনের ছোট ছেলে। মাথা পুরোই গরম কি করে বসে তার ঠিক নেই, সিনিয়র বলে ছাড় দেবে না। গায়ে হাত তুলতে পার। চল অনেক হয়েছে আর না। ছেলেগুলো এবার একে একে পিছু হটতে থাকে, তবে তাদের চোখ জোড়ায় পশুর ন্যায় রাগ স্পষ্ট। আজরিন থমকেই দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়। ছেলেগুলোর পান থেকে দৃষ্টি সরিয়ে এবার তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটির মুখে একরকম প্রশান্ত স্নিগ্ধ হাসি। ওদিকে অমিত দূর থেকে দাঁড়িয়ে চুপচাপ পুরোটা দেখছে। তার দৃষ্টি একটুও না নড়ানো, সোজা আজরিন আর ছেলেটির দিকে। ছেলেটি মুখে মৃদু হাসি লেগেই আছে। আজরিনকে বলে, কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? সরি ফর দ্যাট, তুমি বলে ফেলেছি। তবে এটাও ঠিক, সেম ইয়ারের কাউকে তো কেউ আপনি বলে না, তাই না? আজরিন একটু হতবাক হয়, ধীর নিচু কণ্ঠে বলে, আপনি আমাকে চিনেন? ছেলেটি মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি ধরে হালকা মাথা নাড়ে। বলে, হ্যাঁ, আমাদের জীবনে কিছু মানুষ আসে যাদের প্রথম দেখাতেই মনে থেকে যায়। তুমি তেমন একজন, যারা অজান্তেই মনে এমন একটা জায়গায় দখল করে নেয় যেটা অনেকের পক্ষে ছোঁয়া অসম্ভব। আজরিন শব্দ খুঁজে পায় না। ছেলেটির কথা শুনে কিছু বলার আগেই ছেলেটা হালকা হেসে তার পানে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, বাই দা ওয়ে আমি নাজিম উদ্দিন। ইউ ক্যান কল মি নাজিম। আমি ফার্স্ট ইয়ার তোমার সাথেই বিবিএতে। আমাদের আগে একবার দেখা হয়েছিল, তুমি হয়তো ভুলে গেছো। আজরিন একটু দ্বিধায় পড়ে হাত বাড়িয়ে দিবে কি না ভাবছে। ঠিক তখনই এক জোরালো গাড়ির হর্ন। দুজনেই গাড় ঘুরিয়ে তাকায় পাশে। গাড়িটা থেমে আছে। সামনের থেকে দেখা যাচ্ছে ভেতরে অমিত, নিঃশব্দ নিষ্পৃহ, চোখে কিছু অনুচ্চারিত ব্যথা। আজরিন আর নাজিম রাস্তার দুপাশে সরে তাকে যাওয়ার জন্য জায়গা করে দেয়। তারপর গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। আজরিন নিশ্চল হয়ে তাকিয়ে থাকে গতিময় গাড়িটার পানে। চোখে যেন একটু অভিমানও আছে তার। নাজিম একটু এগিয়ে তার সামনে এসে দাঁড়ায়। বলে, চলো ক্লাসে যাবে না? আজরিন ধ্যান ভেঙে নাজিমের পানে তাকায়। মাথা নাড়িয়ে ওর সঙ্গে পা মিলায়। হাঁটতে হাঁটতে হঠাৎ নাজিম বলে উঠে, তোমার নামটাই তো এখনো বলনি। আজরিন হালকা গলায় বলে, আমি আজরিন। আজরিন হোসাইন। নাইস নেম। ছেলেটার গলায় প্রশংসার রেশ, মুখেও প্রশংসিত ভঙ্গি। একটু থেমে আজরিন এবার নিজেই প্রশ্ন করে বসে, আপনি বললেন না আমাদের আগে একবার দেখা হয়েছে? আসলে আমার মনে আছে, সেদিন নবীন বরণ অনুষ্ঠানের দিন ক্লাসরুমে, তাই না? নাজিম বিস্ময়ের হাসি হেসে বলে, বাহ, তুমি তাহলে আমায় মনে রেখেছ? আজরিন মৃদু হাসে, সাথে বলে, থ্যাঙ্কস। কেন? এই ছেলেগুলোর হাত থেকে আমায় বাঁচানোর জন্য। নাজিম একটু গম্ভীর হয়ে বলে, তুমি আমাকে ধন্যবাদ দিলে নাকি অপমান করলে? আজরিন একটু হেসে ফেলে, কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনার কথা শুনে মনে হলো ছেলেগুলো ভয় পেয়েছে। কিন্তু ওরা সিনিয়র আর আপনি তো জুনিয়র। তাহলে ভয় কেন? নাজিম চোখ টিপে হেসে বলে, যেদিন আপনি থেকে সম্পর্কটা তুমি অথবা তুই হয়ে যাবে সেদিন বলবো। আজ না হয় এটা থাক। এভাবেই দুজন কথা বলতে বলতে একসাথে হেঁটে চলে যায় তাদের ডিপার্টমেন্ট ভবনের পানে। তাদের চোখে মুখে নতুন পরিচয়ের ঝিলিক। আজরিন আর নাজিম ক্লাসরুমের সামনে এসে থমকে দাঁড়ায়। ভেতরে অদ্ভুত দৃশ্য, অমিত ক্লাস নিচ্ছে। আজরিন অবাক হয়ে ভাবে, এইমাত্র তো ওনাকে গাড়ি নিয়ে আসতে দেখলাম, এই অল্প সময়ে উনি কিভাবে অফিস ঘুরে ক্লাসে এলেন? মানুষটা সত্যি আবার রাক্ষস না তো? আজরিনের ভেতরে এসব চিন্তা, কিন্তু বাহিরে সে নিঃশব্দে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পাশে থাকা নাজিম একটু এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, মেই উই কাম ইন স্যার? অমিত একবার চোখ তুলে তাকায় দরজার পানে, কিন্তু ঠিকভাবে না। আজরিনের পানে চোখ গেলেও যেন দেখেও না দেখার ভঙ্গি, ঠান্ডা গলায় বলে ওঠে, আমি দেরি করে ক্লাসে আসা পছন্দ করি না। তাই ওইখানে দাঁড়িয়ে থেকেই ক্লাস করো। নাজিম মিনতি করে, স্যার আজ তো প্রথম দিন, আজকে একটু সুযোগ দিন প্লিজ। আর কখনো লেট হবে না। অমিত এবার একটু রুক্ষ স্বরে বলে, আমি তোমাদের ক্লাসে ঢুকতে দেব কিনা সেটা আমার ডিসিশন, তোমাদের কাছ থেকে কোনো এক্সপ্লেইন শুনতে চেয়েছি আমি। নাজিম হতাশ হয়ে মাথা নিচু করে নেয়। আজরিন পাশ থেকে নিচু গলায় নাজিমকে বলে, ওনার সঙ্গে কথা বাড়াতে যাবেন না। একবার সিদ্ধান্ত নিলে উনি আর পেছনে হাঁটেন না। এমনকি নিজের চাকরি নিয়েও যদি লড়তে হয় তবুও সিদ্ধান্ত বদলাবেন না। তাই আমরা বরং চুপচাপ দাঁড়িয়ে থাকি। ঘাড় নুড়িয়ে নাজিম একটু আজরিনের কাছে গিয়ে কৌতূহল নিয়ে বলে, তুমি এত কিছু জানো কিভাবে? আজরিন ফিসায়, আমি মানুষের চেহারা দেখেই সব পড়তে পারি। নাজির মুখে হাসি ফুটে ওঠে,
এই নীরব দৃশ্য অমিত আর চোখে দেখে বিস্ফোরিত হয়ে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, তোমাদের কি আত্মসম্মান নেই? এতগুলো স্টুডেন্টদের মতো তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি, আর তোমরা কিনা নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করছো? তৎক্ষণাৎ নাজিম চুপ হয়ে যায়। হাসি মিলিয়ে যায়, তার মুখ থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আজরিন, তার তো যেন অভিমান, অপমান আর মৌন প্রতীক্ষার চাদরে ঢেকে যায় পুরো অস্তিত্ব। আর সে চোখ উল্টিয়ে অমিতের পানে তাকিয়ে ভাবে, আমি জানি রাক্ষস ইচ্ছে করে এমন করে, আমাকে সবসময় সবার সামনে অপমান করা, কষ্ট দেওয়া, এসবই তো ওনার কাজ। তারপর নিজের ভিতরে থাকা ছোট্ট প্রাণটাকে মনে মনে বলে, তুমি দেখছো তো তোমার পাপা মাকে কিভাবে অপমান করে, কষ্ট দিচ্ছে। তুমিই বল, এত কিছুর পরও কি আমাদের ওনার সাথে থাকা উচিত? এভাবেই আজরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সময় কাটাচ্ছে। কিছুটা সময় যাওয়ার পর আকস্মিক আজরিন উপলব্ধি করে এক ধরনের ক্লান্তি যেন ধীরে ধীরে তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। তার মাথাটা হালকা চক্কর দিয়ে ওঠে, শরীর দুলে ওঠে, অজান্তেই সে পড়ে যেতে যেতে পাশে দাঁড়িয়ে থাকা নাজিমের শার্টের হাতার কাপড় টেনে ধরে। নাজিম তার পড়ে যাওয়া আঁচ করতে পেরে দ্রুত তাকে আগলে নেয়, কোমল অথচ দৃঢ়ভাবে। আর আজরিন ধীরে ধীরে হেলে পড়ে যায় নাজিমের বাহুতে। কণ্ঠে উৎকণ্ঠার নিয়ে নাজিম বলতে থাকে, আজরিন তুমি ঠিক আছো তো? এদিকে এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্লাসরুম জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। চারপাশের শিক্ষার্থীরা বিস্মিত চোখে তাকিয়ে আছে দরজার পানে। অমিত ডেস্কের সামনে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে, মুহূর্তে তার মুখটা দুশ্চিন্তায় রক্তহীন হয়ে ওঠে। সে বিলম্ব না করে ডেস্ক ছেড়ে দ্রুত পায়ে দরজার পানে এগোতে এগোতে নিজেকে অস্ফুট কণ্ঠে বলে, ও শিট, জেদের বশে আমি এটা কি করে ফেললাম? আমি তো ভুলেই গেছি ও এখন আর সুস্থ নেই, যে কোনো সময় হাইপার হয়ে পড়ে যেতে পারে। তারপর আজরিনের কাছে আসতেই নাজিমকে কঠোর কণ্ঠে বলে, তুমি ওর থেকে দূরে থাকো, আমি ওকে সামলাচ্ছি, ওকে আর ছোঁয়ার চেষ্টাও করবে না। অমিতের কণ্ঠের কঠোরতা যেন নাজিমের উপস্থিতিতে তার ভিতরে জন্ম নেওয়া এক অজানা অস্বস্তির বহিঃপ্রকাশ। সে ধীরে ধীরে নাজিমের বাহু থেকে আজরিনকে নিজের বাহুতে তুলে নেয়। উদ্বিগ্ন চেহারায় মেয়েটার নিস্তেজ মুখের পানে তাকিয়ে গালে নরমভাবে স্পর্শ করে ডাকে, এই মীরা, মীরা তুমি ঠিক আছো? চোখ খোলো। অমিতের গলায় রাগ নয়, ছিল উদ্বেগের ভেজা সুর। আজরিন ধীরে ধীরে চোখ মেলে তাকায় অমিতের চোখে। চারপাশে সব ঘোলা, শুধু অমিতের উদ্বিগ্ন মুখটাই যেন স্পষ্ট হয়ে ধরা দেয়। অমিত তখনও তাকে আগলে ধরে আছে। আজরিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অভিমানী হয়ে কাতর কণ্ঠে বলে, আমি ঠিক আছি, ছাড়ুন আমায়। মাথাটা একটু নেড়ে উঠেছে, তাই পড়ে যাচ্ছিলাম। অমিত তখন ক্লাসরুমে চোখ ফেরায়, কণ্ঠে দুশ্চিন্তার তারা। তবুও নির্দেশ স্বরে বলে, এই কেউ একজন ডেস্কের উপর থেকে আমার পানির বোতলটা নিয়ে আসো তো। প্রিয়া ক্লাসরুমেই ছিল। অমিতের কথাটা কানে আসেই সে বেঞ্চ ছেড়ে উঠে পড়ে দ্রুত ডেস্ক থেকে পানির বোতলটা নিয়ে এগোতে থাকে। তখনই নাজিম এগিয়ে এসে বোতলটা তার হাত থেকে নিয়ে নেয়। নাজিম হয়তো নিজের দুশ্চিন্তা থেকে আজরিনকে পানি দিতে চায়, কিন্তু হঠাৎ তখনই অমিত সরাসরি নাজিমের হাত থেকে বোতলটা ছিনিয়ে নিয়ে নেয়। তার চোখে তখন এক অদ্ভুত আঁচ। একটু পানি খেয়ে নেও। অমিত নিজে বোতলের ক্যাপ খুলে আজরিনের পানে বাড়িয়ে দিয়ে বলে। আজরিন স্তব্ধ হয়ে একবার অমিতের চিন্তার উষ্ণ চোখের পানে তাকায়। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে বোতলটা নেয়, এক ঢোক পানি খায়। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে অমিতের নির্দেশে আজরিন আর নাজিম দরজার পান থেকে সরে ক্লাসরুমে ঢুকে পড়ে। পেছনের বেঞ্চে প্রিয়া বসা। আজরিন প্রিয়ার পাশে বসার জন্য পিছনের পানে পা বাড়ায়। সেই সময় পাশের বেঞ্চের মেয়ে দুটোর ফিসফিস কথা আজরিনের কানে আসে। নাটক দেখলি? বলতেই হয় মেয়েটা পাক্কা অভিনেত্রী। দেখলি স্যারের সিম্প্যাথি আর এটেনশন পাওয়ার জন্য কি অভিনয়টাই না করলো। সবটাই সাজানো, একেবারে গায়ে পড়া মেয়ে। আজরিন কিছু বলে না, শুধু ধূসর চোখে একবার মেয়ে দুটোর পানে তাকায়, তারপর নীরবে প্রিয়ার পাশে গিয়ে বসে পড়ে। এদিকে অমিত এতক্ষণ দরজার পানে দাঁড়িয়েই আজরিনে চলে যাওয়া দেখছিল। এবার সে নিজের জায়গায় এসে দাঁড়ায়। তারপর একবার তাকায় নাজিমের পানে। দেখে ছেলেটা আজরিনের পানে তাকিয়ে আছে। আর তা দেখে তার বুকের ভেতরটা যেন রাগে পুড়ে ওঠে। ঠোঁট চেপে ধরে, তারপর সবাইকে উদ্দেশ্য করে নাজিদের পানে তাকিয়ে বলে, সবার দৃষ্টি যেন শুধু আমার দিকেই থাকে। আমি আমার ক্লাসে মনোযোগের অভাব সহ্য করব না। যে মনোযোগ দিতে পারবে না সে নিজ দায়িত্বে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে। তার এই কথায় ক্লাসরুমে মুহূর্তে এক নিস্তব্ধতা নেমে আসে। তারপর অমিত পড়া শুরু করে দেয়। অমিতের পানে তাকিয়েই হঠাৎ প্রিয়া আজরিনকে নিচু স্বরে বলে, আজরিন একটা কথা বলি। আজরিনও অমিতের পানে তাকিয়ে নিচু স্বরে বলে, বল। স্যার কি তোকে চিনে? আজরিন একটু ভেবে উত্তর দেয়, না। তোর নাম কি মীরাও? আজরিন এবার বিস্ময়কর হয়ে প্রিয়ার পানে তাকিয়ে বলে, তুই কি করে জানলি? আমার এই নাম তো বাড়ির লোক ছাড়া কেউ জানে না। প্রিয়াও এবার আজরিনের পানে তাকায়, বলে, না। তুই যখন মাথা একটু ঘুরিয়ে উঠল,
স্যার তখন তোকে মীরা মীরা বলে ডাকছিল। তখন জানলাম আর শুন স্যারের মধ্যে না সেই সময় একটা অস্থিরতা দেখলাম। মনে হচ্ছিল উনি তোর কাছের কেউ। তোকে চিনে? তুই এই নামটা পরিবারের মানুষ ছাড়া অন্য কেউ না জানলে উনি কি করে জানলেন? আজরিন প্রিয়ার কথা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। একটু দ্বিধায় পড়ে আমতা আমতা করে বলে, স্যার আমায় কিভাবে চিনবে? হয়তো ভারতীর কার্ড থেকে উনি আমার নামটা দেখেছেন তাই জানেন। প্রিয়া একটু উদ্বিগ্ন হয়ে বলে, তারপরও বিষয়টা আমার কেমন যেন লাগে। এত ছেলেমেয়ে উনি তোর নাম মীরা সেটা কি করে জানলেন? আমাদের তো আজকেই প্রথম ক্লাস। তুই না এসব এখন ভাবা বন্ধ কর। ওনার চোখে যদি পড়ে আমরা কথা বলছি তাহলে আমাদের ক্লাস থেকে বের করে দিবে। আমরা বরং পরে দুজন একসাথে এটা খুঁজে বের করব যে উনি আমার নাম জানলেন কি করে। আমায় কি চিনেন? এটা বলে আজরিন প্রিয়াকে চুপ করে দেয়। আর নিজে ভাবে, আমার নাম ধরে ডাকলেন উনি এই প্রথমবার, তাও আমি শুনলাম না। বাই দায় ওই কিছু যায় আসে না আমার, উনি আমার নাম জানেন কি জানেন না। আর আমায় নাম ধরে ডাকলেন কি ডাকলেন না। হঠাৎ এসব ভাবনার মাঝে আজরিনের নজর পড়ে নাজিমের পানে। দেখে নাজিম তার পানে তাকিয়ে আছে। ছেলেটার মুখে হাসি চোখাচোখি হতেই সে হাত ইশারায় আজরিনকে হায় দেয়। আজরিন একটু মৃদু হেসে চোখ নামিয়ে দেয়। পড়ার মাঝখান দিয়ে অমিত তাদের এই মুহূর্তটা দেখে নেয়। রাগ হচ্ছে তার নাজিম ছেলেটার এই ব্যবহারে। সরাসরি ছেলেটাকে কিছু বলতে না পেরে সে নিজের রাগ নিজেই কন্ট্রোল করার চেষ্টা করে। নিজের সামনে থাকা পানির বোতলটার ক্যাপ খুলে গদগদ করে পানি খাচ্ছে। বিষয়টা দেখে মেয়েদের মধ্যে গুঞ্জন শুরু হয়, মুখে তাদের তিক্ততা। স্যার ওই মেয়েটার খাওয়া বোতল থেকে পানি খাচ্ছে? এভাবে এক এক জনের এক এক কথা। আর অস্পষ্ট গুঞ্জন শুনে অমিত সবাই উদ্দেশ্য করে বলে। সবাই সাইলেন্ট। তারপর আবার লেকচার দেওয়ায় অভিনিবেশ হয়। সন্ধ্যার পানে রুম জুড়ে নিস্তব্ধতা। তবে এই নিস্তব্ধতা শান্তির নয়। তা যেন ভারী শোকের পর্দা টেনে দিয়েছে চারদিকে। যেখানে শব্দেরা হেরে গেছে অভিমানের কাছে। বিছানায় বসে আছে অমিত। যেটা তার নিত্যদিনের কাজ। চোখ তার থাকে ল্যাপটপ স্ক্রিনে আর আঙুলগুলো নড়ে কিবোর্ডে, কিন্তু আজ মনটা যেন অন্য কোথাও আটকে আছে। সেই মন বারবার উকি দিচ্ছে রুমের মধ্যে নিজের মতো পায়চারি করতে থাকা একটা ছায়ামূর্তির পানে, আজরিন। আজরিন যেন ছায়া হয়েই আজ দুদিন ঘুরে বেড়ায় রুমে, অথচ তার উপস্থিতিতে একসময় রুমটা আলোয় ভরে যেত। আজরিন সেই মেয়েটা যে নিজের উপস্থিতিতে পুরো রুমটাকে জীবন্ত করে তুলত। আজ সেই দুদিন ধরে নিঃশব্দ নিষ্পন্দ। চোখে মলিনতা, কথায় শূন্যতা। কেমন যেন অন্যরকম চুপচাপ। নিজের মতো করে রুমের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে যেন নিজেরই কোনো খোঁজে। কখন আলমারি খুলছে, মাঝে মাঝে কিছু দেখছে, কিছু সরিয়ে রাখছে। ঠিক যেন নিজের ভিতরের তোলপাড়কে বাইরে সাজিয়ে রাখছে নীরবে। যেন কিছু খুঁজছে, আবার যেন কিছু লুকোচ্ছে। হয়তো ব্যথা, হয়তো সেই নিঃশব্দ চিৎকার যা অমিত শুনতে পারছে না, শুধু অনুভব করছে। অমিত আর সহ্য করতে পারছে না এই নীরবতা। মেয়েটা যে একসময় কথার ঝড় তুলে দিত, একটানা বকবক করে অমিতের মাথা ধরে রাখত। তাকে থামাতে পারাও যেন ছিল এক ধরনের যুদ্ধ। আজ সেই মেয়েটা কথা না বলা, অমিতের চোখের দিকে না তাকানো। রুমের ভেতর থেকেও যেন অমিতের কাছ থেকে বহু দূরে। এসব কিছু যেন অমিতের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছে। সে বোবা হয়ে বসে আছে একটা হারিয়ে ফেলা পৃথিবীর সামনে। আজরিনের এরকম আচরণ, নিজের মনকে বুঝতে না পারার অসহায়তা অমিতকে একরকম বেঁধে রেখেছে। তার অজান্তেই তার চিত্ত চাচ্ছে মেয়েটা আগের মতো হয়ে যাক, যেমনটা ছিল হাসি খুশি, তার কাছে অভদ্র, ইডিয়েট, অপ্রতিরোধ্য। ঠিক তখনই দরজার কাছে টুক করে হালকা শব্দ তুলে রুমে আসে সুরাইয়া। কি করছো তোমরা? বিরক্ত করলাম না তো? তার স্বরটা প্রাণবন্ত, মুখে হাসির আলোর রেখা। আজরিন থমকে দাঁড়ায় আলমারি সামনে। আর অমিত চোখ তুলে তাকায় সুরাইয়ার পানে। সুরাইয়া এগিয়ে আসে আজরিনের পানে, সাথে আজরিনও আলমারির পান থেকে এগিয়ে আসে তার পানে। দুজন কাছাকাছি হলে সুরাইয়া আজরিনের হাতে বাড়িয়ে দেয় একটা কাগজে মোড়া পার্সেল। আজরিন, এই নেও, পার্সেলটা তোমার নামে এসেছে। পার্সেলের কথা শুনে আজরিনের মুখটা একটু শঙ্কিত হয়ে ওঠে। সে সুরাইয়ার হাত থেকে এক প্রকার হম্বি করে পার্সেলটা নিয়ে নেয়। তার চেহারা দেখে মনে হয় অনেক ভারী কিছু ধরে আছে, সাধারণ কোনো বস্তু না। এদিকে সুরাইয়া আরও বলে, বিষয়টা কি অদ্ভুত আজরিন, তোমার পার্সেল তোমার নামে এসেছে, শুধু তোমার ঠিকানা আছে, যে দিয়েছে তার কোনো অস্তিত্ব নেই। মুখে হাসির আভা এনে আজরিন বলে উঠে, হয়তো যে দিয়েছে তার ঠিকানা দেওয়ার প্রয়োজন হয় নাই, তাই দেয়নি। কথাটা বলেই আজরিন পার্সেলটা হাতে করে ধীরে ধীরে পা বাড়ায় আলমারির পানে। পেছনে থেকে সুরাইয়া হালকা হাসির চলে বলে ওঠে, আজরিন, এটা আলমারিতে রাখার আগে খুলে দেখ না, যদি ভিতরে বোমা থাকে। আজরিন কিছু না বলে ঠোঁটে এক চিলতে হাসি টেনে নেয়। তবে সেই হাসির আড়ালে থাকা কষ্টটুকু স্পষ্ট, যা পড়ে সুরাইয়ার চোখে। বলে, আজরিন, তোমার কি মন খারাপ? কাল দুপুরের পর থেকে তুমি কেমন জানি অন্য আজরিন হয়ে উঠেছ। চুপচাপ, কথা কম, মানে কেমন জানি। আজরিন বলে,
কি হবে আমার? আমি তো ঠিকই আছি। সুরাইয়া একবার অমিত আর একবার আজরিনের পানে চোখ বুলিয়ে বলে, তোমাদের মধ্যে আবার ঝগড়া হয় নাই তো? আজরিন কিছু বলে না। সুরাইয়া অমিতকে নিচু গলায় বলে, এই ভাই তুমি আমার বোনকে কি বলছো? হু। এদিকে আজরিন ততক্ষণে নিঃশব্দে পার্সেলটা আলমারির এক কোণে রেখে ছোট একটা রঙিন গিফট বক্স নিয়ে সুরাইয়া সামনে দাঁড়ায়। সুরাইয়ার পানে সেটাকে এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার জন্য। সুরাইয়া অবাক চোখ বড় করে বিস্ময় হয়ে বলে, গিফট? আমার জন্য? কিন্তু কেন? আজ আবার আমার জন্মদিন না তো? না, আমার আজ কোনো স্পেশাল দিন। আজ কত তারিখ? সুরাইয়ার মুখে গিফটের কথা শুনে অমিতও ততক্ষণে তাকায় সুরাইয়ার হাতের পানের গিফটায়। আজরিন এবার হালকা হেসে বলে, তুমি এত অস্থির হচ্ছ কেন? এমনি দিলাম। এমনি? এমনি আবার কেউ গিফট দেয়? আজরিন মৃদু স্বরে কণ্ঠে যেন নিজের খালি হৃদয়ের ঢেউ নিয়ে বলে, দিতে নেই? বড় বোনকে কি ছোট বোন এমনি কিছু দিতে পারে না? সুরাইয়া মুচকি হেসে গিফট বক্সটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে নাড়ায়, তার চোখে খুশির এক ধরনের খুশির ঝিলিক। এভাবে তাদের কথায় অল্প সময়ের জন্য রুমে একটু হাওয়া খোলে। অমিত বিছানায় বসে। সে কিছু বলে না, শুধু কাজের চলে নিজেকে আড়াল করে। একটু পর হাসি ঠাট্টা শেষে সুরাইয়া রুম থেকে বেরিয়ে যায়। তার পেছনে যেন আবার নেমে আসে সেই পুরনো নিঃশব্দতা। মিনিট 5 পর আজরিনও বেরিয়ে আসে। হাতে একখানা শপিং ব্যাগ। চোখে হালকা ছায়া, মুখে এক গভীর অস্থিরতা। অমিত কিছু বলতে চেয়েও থেমে যায়। আর আজরিন চলে যায়। রুমটা ফাঁকা হয়ে পড়ে। শুধু রুমটা নয়, অমিতের ভিতরটাও যেন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। আজরিন চলে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে। রুমটা আগের মতোই শান্ত নিস্তব্ধ। কিন্তু অমিতের ভিতরটা ঠিক যেন সেই শান্ত নেই, এক অদৃশ্য ব্যাকুলতা তার বুকে ঢেউ তুলে যাচ্ছে। চোখ শুধু বারবার আটকে যাচ্ছে সেই আলমারির দিকে যেটাতে রাখা আজরিনের সেই রহস্যময় পার্সেলটা। এক মুহূর্তেই কৌতূহল এসে চেপে ধরে তাকে। কে পাঠালো এটা? এটার ভিতরে কি আছে? মেয়েটা এটা এখনো খুলে দেখছে না কেন? সুরাইয়া বলল, পার্সেলটা যে পাঠিয়েছে তার ঠিকানাটাও নেই এতে। মেয়েটা মনে আগেই থেকেই জানে এটার বিষয়ে, তা না হলে ও পার্সেলটা পেয়ে একটু অবাক হলো না কেন? আমি কি আলমারি খুলে পার্সেলটা একবার হাতে নিয়ে দেখব? এভাবে তার মনে প্রশ্ন জমতে থাকে একটার পর একটা। সে নিজের মনকে বোঝাতে চায়, না না, এটা ওর ব্যক্তিগত জিনিস। তাতে আমার হাত দেওয়া উচিত না। তবু মন তো আর কথা শোনে না সব সময়। ভেতরের একটা আবেগী কণ্ঠস্বর চাপা গলায় বলে ওঠে, শুধু উপরটা দেখছি, ভেতরে কি আছে সেটাই তো জানার চেষ্টা। এতে দোষ কোথায়? এই ভাবনা আর বাস্তবতার মাঝেই এক নিঃশব্দ যুদ্ধ চলে অমিতের ভিতরে। শেষমেশ অনুভব জিতে যায় যুক্তির কাছে। অমিত ধীরে ধীরে উঠে যায় আলমারির কাছে। আলমারির দরজাটা হালকা শব্দে খোলে। তার ভেতরে রাখা সেই বক্সটার দিকে তাকিয়ে থাকে একটানা। চোখে যেন হাজার প্রশ্ন, মনে একরাশ অপরাধবোধ। হাতটা বাড়ায় সে। পার্সেলটা তুলে আনে নিজের হাতে। চোখ নামিয়ে ঠিক উপরের নামটা পড়তে যাবে, তখনই পেছনে থেকে ভেসে আসে ঠান্ডা অথচ চাপা গলা। কি করছেন? অমিতের মনে ভিতরটা কেঁপে উঠে। ঘাড় ঘুরিয়ে দেখে আজরিন দরজার মুখে দাঁড়িয়ে। চেহারায় অভিমানের হাওয়া, চোখে ক্ষীণ এক বিস্ময়ের রেখা। অমিত এক মুহূর্তে নিজেকে অপরাধী মনে করে। তার কিছু বলার মতো ভাষা যেন শুকিয়ে গেছে গলায়। আজরিন পায়ের শব্দ ফেলে এগিয়ে আসে। হাঁটার গতিতে রয়েছে এক ধরনের হতাশা আর চোখে শীতল অভিমান। নিঃশব্দে এসে অমিতের হাত থেকে পার্সেলটা কেড়ে নেয়। গলায় তার চাপা স্বর, কথায় ধাক্কা। বলে, কারো জিনিসে না বলে হাত দেওয়া যে অপরাধ, সেটা আপনার চেয়ে ভালো আমার মনে হয় না কেউ জানে। এতক্ষণে সে পার্সেলটা আলমারির মধ্যে সাবধানে তুলে রাখে। অমিত মৃদু স্বরে বলে, চোখের সামনে ছিল, তাই একটু কৌতূহল হলো এটা কিসের পার্সেল জানার। আজরিন তার কথায় কিছু না বলে ধীরে ধীরে বিছানার পাশের ছোট টেবিলের দিকে হাঁটতে থাকে। টেবিলের ওপরে রাখা জগটা হাতে তোলে। ফিরে তাকায় না কিন্তু বলে, আমার বিষয় নিয়ে কৌতূহল না দেখালেই ভালো। আপনার সময় অনেক মূল্যবান, তা যেন ভুল মানুষ আর ভুল কৌতূহলে অপচয় না হয়। এইটুকু বলে আজরিন দরজার পানে এগোয়। দরজার ঠিক সামনে এসে থেমে যায় হঠাৎ। একবারও পিছন না ঘুরে বলে, আশা করি আমি রুম থেকে বেরিয়ে গেলে আপনি আমার কোন জিনিসে হাত দেবেন না। অমিত কিছু বলার জন্য শব্দ খুঁজে পায় না। শুধু দাঁড়িয়ে থাকে আজরিনের পানে চেয়ে, অপরাধীর মতো। আলমারির দরজাটা যেমন খোলা ছিল তেমনই রয়ে যায়। কিন্তু তার বুকের ভেতরে একটা দরজা ঠিক তখনই বন্ধ হয়ে গেল, চুপচাপ শব্দহীনভাবে। পরের দিন সকাল। সকালটা ছিল একরাশ নীরবতার মতো। ঘরের জানালা দিয়ে এক ফালি আলো পড়ে আছে অমিতের মুখে, ঠিক যেন কারো না বলা এক টুকরো বিদায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাকে। গভীর ঘুমে তলিয়ে থাকা অমিত ধীরে ধীরে চোখ মেলে। চোখ খুলতেই তার দৃষ্টি চলে যায় সোজা দেয়াল ঘড়ির পানে। চোখ বড় করে বিস্ময়কর হয়ে অমিত বলে,
9টা বেজে গেছে, তবুও তার মনে হয় হয়তো ঘুম চোখে ভুল দেখছে, তাই চোখ কচলে নিয়ে আবার তাকায়। দেখে, না ভুল নয়। সময়টা সত্যিই 9টার ওপরে। আর তখনই হঠাৎ তার ভেতর থেকে একটা অস্থিরতা উঠে আসে। বিছানায় সে হুড়মুড়িয়ে উঠে বসে, চুল এলোমেলো, চোখে ঘুম আর এক ধরনের আতঙ্কের ছায়া। চোখ স্থির, দেয়াল ঘড়িতে, মুখে উদ্বিগ্ন স্বর। মেয়েটা আমায় ডেকে দিল না? আমার তো 9টা থেকে একটা ক্লাস ছিল আজ। এখন কি হবে? বলার সঙ্গে সঙ্গেই সে সামনের পানে তাকিয়ে মোবাইলের খোঁজে পিছনের বালিশের পাশে হাত বাড়িয়ে দেয়। ঠিক তখনই সে উপলব্ধি করে তার অনামিকা আঙুলে কিছু একটা আটকে গেছে, একটা ছোট ধাতব অনুভূতি। হাতের তালুতে মোবাইলের সঙ্গে অনামিকা আঙ্গুলে উঠে আসা সেই ধাতব বস্তুটা সে খুব সাবধানে সামনে আনে। দেখে, একটা রিং। কোমল আলোয় ঝিকিমিকি করে ওঠা সেই রিংটা যেন বেঁধে যায় অমিতের চোখে। চোখে তার বিস্ময়, ঠোঁটে থেমে যাওয়া নিঃশ্বাস। ধীরে ধীরে সে রিংটা আঙুল থেকে খুলে নিয়ে সামনে ধরে। আঙুলের ওপর তুলে ধরে, আলোয় ঘুরিয়ে পেঁচিয়ে দেখে। কাপা গলায় আপন মনে বলে উঠে, এই রিংটা, এটা তো সেই রিংটা, যেই রিংটা ভাটিয়ালি সানসেট পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে মেয়েটা আমায় পরিয়ে দিয়েছিল। কিন্তু এটা এখানে এল কি করে? আমি তো সেদিনই এটাকে আঙুল থেকে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। অমিতের কণ্ঠ শুকিয়ে আসে, মন জুড়ে ধোঁয়াশা। তার বুকের ভেতরটা কেমন ছ্যাঁকা খাওয়ার মতো লাগে। চোখের কোণে যেন বাতাস জমে ওঠে নিঃশব্দ কুয়াশার মতো। ঘাড় ঘুরিয়ে সে তাকায় বালিশের ঠিক পাশে, যেখান থেকে উঠে এসেছে আংটিটা। দেখে সেখানে পড়ে আছে কয়েকটা কাগজ। সাদা ভাঁজখোলা, অচেনা ভয় নিয়ে চুপচাপ পড়ে থাকা। সে হাত বাড়িয়ে পেপারগুলো তোলে। প্রথমটা উল্টায়, তারপর আরেকটা, তারপর আরেকটা। তার চোখ বড় হতে থাকে। চোখের তারা শুকিয়ে আসে। শ্বাস থেমে যায় যেন। তার ঠোঁট থেকে ভাঙা কণ্ঠে বেরিয়ে আসে, ডিভোর্স পেপার, যেটা স্বাক্ষর করা আজরিনের নামে। পৃষ্ঠাগুলো যেন এক একটা বিদায়ের ঘোষণা হয়ে তার হাতে ধরা পড়ছে। হাত কাঁপছে অমিতের। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। হঠাৎ হাওয়া বয়ে যায় ঘরের জানালা দিয়ে। একটা পৃষ্ঠা উড়ে যায় বিছানা থেকে। সে চমকে ওঠে। সব পেপার বিছানায় ছুঁড়ে দিয়ে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে। নামতে গিয়ে প্রায় পা হড়কে যায়। সে ছুটে যায় উড়ে যাওয়া পাতাটার কাছে। হাত বাড়িয়ে তুলে নেয়। পাতাটা একটা বাজ করা। অমিত সেই বাজটা খুলে দেখে সেখানে আজরিনের লেখা। রাগী, বদমেজাজি, গোমরা মুখো রাক্ষস। অবিশ্বাস্য লাগে। ঠাট্টা করে, রাক্ষস বলে ডাকতাম আপনাকে। ভাবতাম এটা নিছকই মজা, ভালোবাসার এক রকমের প্রকাশ। কিন্তু এখন টের পাচ্ছি নামটা বলে ডাকার ফল আপনি এখন সত্যিই একজন রাক্ষস হয়ে উঠেছেন আমার জীবনে। এখন আফসোস হয়, যদি জানতাম আমার বলা সেই নামটি একদিন এমন নির্মম বাস্তবতায় রূপ নেবে, তাহলে আপনাকে রাক্ষস নয়, আলোকপুরুষ বলে ডাকতাম। অন্তত আপনি আলো হয়ে থাকতেন আমার চারপাশে, আমার হৃদয়। আজ আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে কিছু না জানিয়েই হুট করে চলে যাচ্ছি। এখন এটা ভাববেন না যে আমি আপনাকে ভালোবাসিনি। বরং এতটাই গভীরভাবে ভালোবেসেছি যে এখন আর আপনার সামনে দাঁড়িয়ে নিজের সম্মান বিসর্জন দিতে পারছি না। জানেন কষ্ট কতটা গভীর হলে মানুষ কাঁদতেও ভুলে যায়? আমি এখন সেই গভীরতার প্রান্তে দাঁড়িয়ে আছি, নিঃশব্দ, নিঃস্ব, অথচ একটুখানি সাহস নিয়ে। আপনার কাছে আমি কোনোদিনই স্ত্রী হয়ে উঠতে পারিনি। ছিলাম শুধু এক টুকরো উপেক্ষা, অবহেলার এক নীরব ঠিকানা। তাই আজ আমি যাচ্ছি অভিমানে না, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। আর সেই ছোট্ট প্রাণটার জন্য যে আমার শরীরে নীরবে ধুকপুক করছে। যার এই পৃথিবীতে আসার আগমনে আপনি নাকি প্রস্তুত না। আমি কি প্রস্তুত ছিলাম? না, তাই বলে তাকে মুছে ফেলার কথা? চেয়েছিলাম ও যেন পিতৃহীন না হয়, জন্মের আগেই। তাই আপনার কাছে সময় চেয়েছিলাম ওর না আসা পর্যন্ত। কিন্তু অনেক ভাবার পর, এখন আমি চাই না সে জন্ম নিয়ে এমন একজন পিতার মুখ দেখুক যে তাকে পৃথিবীতে আসার আগেই মুছে ফেলতে চেয়েছিল। আমি চলে যাচ্ছি তাকে ভালোবেসে বাঁচাতে। তাকে আপনার ছায়া থেকে দূরে রাখতে। তাকে শেখাতে কিভাবে নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করতে হয়। সে কেবল একটি অনাগত প্রাণ নয়। সে আমার আপনাকে নিঃশব্দে ভালোবাসার প্রতিচ্ছবি। একটি না বলা কবিতা, অসমাপ্ত স্বপ্ন। আমার হৃদয় যেখানে এখনো আপনার নামে ধুকপুক করে, সেখানেই দপদপ করছে আরও একটি হৃদয়, আপনারই রক্তমাংস। তাই আপনি আমায় নাই চাইতে পারেন, কিন্তু তার উপর আপনার না চাওয়ার কোনো অধিকার নেই। শৈশব থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু আপনি জীবনে আসার পর সেই স্বপ্ন বদলে গেল। ভাবতে শুরু করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ব, যেখানে আপনি হবেন আমার লেকচারার, আমি আপনার ক্লাসের ছাত্রী। সেই কল্পনায় গড়ে তুলেছিলাম এক শান্ত চিরসবুজ ভালোবাসার গল্প। আজ বুঝি স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতা ততটাই নির্মম। জানেন, কালই চলে যেতে পারতাম। তবুও শুধু আপনার ক্লাসের স্টুডেন্ট হব, এই এক চিলতে স্বপ্ন নিয়ে আজ পর্যন্ত থেকেছি। আজ সেই স্বপ্ন পূর্ণ করেই যাচ্ছি। আরেকটি কথা, রিংটা।
ভাটিয়ালি সানসেট পয়েন্টে যেদিন আপনি আমার পরিয়ে দেওয়া রিংটা নিজের আঙুল থেকে খুলে ফেলে দিলেন, ক্ষিপ্ত নির্মমভাবে। সেদিন আপনি জানতেন না আমি আপনার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম অশ্রুভরা চোখে। আপনি চলে যাওয়ার পর নিঃশব্দে চোখের জল লুকিয়ে সেই রিংটা খুঁজতে গিয়েছিলাম। অন্ধকারে পাথরে হাত কেটে যায়, রক্ত ঝরে পড়ে, তবুও থামিনি। আর আপনি আমায় রেখে যাওয়া জায়গায় ফিরে এসে যখন আমায় দেখলেন না, হয়তো হারিয়ে গেছি ভেবে এক মুহূর্তের জন্য মানবতার খাতির থেকে ভয় পেয়েছেন। আপনি হয়তো জানেন না সেদিন আমি সত্যিই হারিয়ে গিয়েছি, তবে সেটা ছিল নিজের ভিতরে আপনার থেকে পাওয়া আঘাতের আড়ালে। যখন আপনি রনি ভাইয়ার কাছ থেকে আমার খোঁজ পেয়ে ফিরে এলেন, আপনাকে অস্থিরতায় পালানো ফলের আগে কেবল তিরস্কার করেছিলেন। দেখেননি আমার ফেটে যাওয়া হাত কিংবা আমার ভেতরকার ছিন্নভিন্ন আত্মা। আজ আমি সেই রিংটা রেখে যাচ্ছি। আপনার কাছে থাকুক আমার শেষ স্পর্শ, শেষ ব্যথা, শেষ রক্তরেখা। যদি কোনোদিন আমার প্রতি রাগ আসে, আমায় আঘাত দিতে ইচ্ছে হয়, তবে সেই রিংটার ওপর একবার হাত রাখবেন। হয়তো সেখানে জমে থাকা রক্তের দাগ আপনার ভেতর কিছু না কিছু জাগিয়ে তুলবে। পেইজ, জানাত হায়দার। এই চিঠিটা পড়ার ততক্ষণে হয়তো আপনি ডিভোর্সের কাগজপত্রও হাতে পেয়েছেন। আমি স্বাক্ষর করে রেখেছি। যেহেতু গর্ভাবস্থায় ডিভোর্স কার্যকর হয় না, তাই কোর্টে জমা দেওয়ার তারিখ 10 মাস পরের রাখা হয়েছে। আশা করি 9 মাস পর আপনি স্বাক্ষর করে এটাকে কোর্টে জমা দিয়ে আপনার করা ভুল সিদ্ধান্তটিকে চিরতরে মুছে ফেলবেন। আর হ্যাঁ, আপনি আমাকে হয়তো খুব শীঘ্রই ভুলে যাবেন। তবু যদি কোনো এক রাতে নিঃশব্দে বুক ধড়ফড় করে ওঠে, আর আয়নায় চোখের নিচে কালি দেখে যদি অস্থির হয়ে ওঠেন, তবে জেনে নেবেন আমি আর আপনার ছায়া বহন করি না। বিদায় মি শিকদার। আমার সমস্ত ভালোবাসা আর আত্মমর্যাদা নিয়ে আজ আমি চলে যাচ্ছি। আমার নামটা না হয় আপনার অজানাই থাকুক। অমিত তাকিয়ে থাকে সেই লেখার দিকে। চুপচাপ পড়ে শুধু পড়তেই থাকে। চোখের নিচে জমে থাকা জল দাঁড়িয়ে আছে, ঝরে না, শুকায় না। সে দাঁড়িয়ে থাকে ভাঙা একটা মানুষ হয়ে। তার জন্য যেন সকালটা আর কোনোদিন সকাল হবে না। এই এক টুকরো কাগজ যেন তার জীবনের সব রং চুরি করে নিয়েছে। মুহূর্ত পর বাস্তবতায় ফিরে আসে অমিত। তীব্র যন্ত্রণা, ভেতরে পাথর হয়ে যাওয়া একটা কিছু সে টের পায়। পৃষ্ঠাটাকে মোচড় দিয়ে মুড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়। সেটা গড়িয়ে গিয়ে পড়ে আজরিনের পড়ার টেবিলের নিচে। সে এক ঝড় নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে উঠে, মা, মা, সুরাইয়া, মা। তার এমন চেঁচানো শুনে কিচেন থেকে দ্রুত পায়ে সিঁড়ি পানে এগিয়ে আসে জাহানারা বিবি, পেছনে সুরাইয়া। জাহানারা বিবি ছেলের সামনে এসে উদ্বিগ্ন চোখে বলে, কি হয়েছে বাবা, এমন করে ডাকছিস কেন? অমিত উত্তেজিত গলায় বলে ওঠে, মা, ওই মেয়েটা কই? জাহানারা বিবি চোখ কুঁচকে বলে, কোন মেয়ে বাবা? মীরা। আমার মীরা কোথায়? জাহানারা বিবি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, মীরাকে? ওনার পিছনে থাকা উদ্বিগ্ন চেহারার সুরাইয়ার বলে উঠে, শুনেছি আমাদের আজরিনের নাম মীরাও। ভাই মনে হয় তার কথাই বলছে। এদিকে অমিত চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে উন্মাদের মতো। আমার আজরিন কই মা? আমার বউ কোথায়? জাহানারা বিবি উদ্বিগ্ন হয়ে বলে, কি করেছে আজরিন? তুই একটু শান্ত হয়ে বল না, এত ছুটাছুটি কেন করিস? শান্ত? এত প্রশ্ন কেন মা? তুমি শুধু বলো আজরিন কোথায়? সুরাইয়া এবার বলে, আজরিন আজকে এখনো নিচে নামেনি। সকাল বেলায় আমি ওকে ডাকার জন্য তোমাদের রুমের সামনে গিয়েছে। অনেকবার ডাকার পরও তোমরা যখন দরজা খুললে না, তারপর আমি ফিরে এসেছি। ভাবলাম রাতে বোধ হয় দেরিতে ঘুমালে, তাই এখন উঠছ না। জাহানারা বিবি বলেন, সুরাইয়া তো আমায় নিচে নেমে তাই বলল। আজরিন উপরে এই কোথাও আছে হয়তো। তুই এমন করে অস্থির হচ্ছিস কেন? ও উপরে কোথাও নেই মা। এত বেলা হয়েছে, ও এখনো নিচেই নামে নাই, আর তুমি বলছো উপরে আছে। এবার জাহানারা বিবি আর সুয়ার মুখেও আতঙ্কের ছায়া। তারা একে অপরের চোখে চোখ রাখে। জাহানারা বিবি বলেন, কই গেল আজরিন? উপরে না থাকলে? অমিত ছুটে যায় আবার সিঁড়ি বেয়ে উপরে। তার পিছু পিছু উঠে জাহানারা বিবি আর সুরাইয়া। রুমে ঢুকে অমিত মোবাইল হাতে আজরিনের নাম্বারে কল দেয়। ফোন বিছানাতেই রিং হয়, আজরিনের মোবাইল তোলা হয়নি। মা আর সুরাইয়া রুমে দরজার কাছে আসতেই অমিত রুম থেকে বেরিয়ে যায়। জাহানারা বিবি আর ভিতরে না এসে আবার ছেলের পিছনে পিছনে পা বাড়ায়। এদিকে দরজার পান থেকে সুরাইয়ার চোখ গিয়ে আটকায় বিছানায় ছড়িয়ে থাকা কাগজগুলোর পানে। সে ধীরে ধীরে এগিয়ে এসে এক এক করে পৃষ্ঠাগুলো তোলে, হাতে চোখ বড় হয়ে ওঠে। ঠোঁট চাপা দিয়ে ফিসফিস করে ওঠে, ডিভোর্স পেপার। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে যায় রুম থেকে। আর অমিত ততক্ষণে বাইরে বেরিয়ে গেছে। জাহানারা বিবি শুধু দরজা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ে দিশেহারা মুখে পিছন থেকে ছেলের পানে তাকিয়ে। এদিকে সুরাইয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে, মা, মা, এদিকে আসুন, দেখুন কি পেয়েছি। জাহানারা বিবি ছুটে এগিয়ে আসেন। সুরাইয়া পেপারগুলো ওনার হাতে পানে বাড়িয়ে দেয়।
চোখ বুলিয়ে নিয়ে জাহানারা বিবি স্তব্ধ হয়ে যান। শুধু উদ্বেগ চেহারা নিয়ে চোখ তুলে সুরাইয়ার পানে তাকিয়ে কাপা গলায় বলেন, ডিভোর্স পেপার। তখনই যেন ওনার বুকটা কেঁপে ওঠে, বুকচাপা একটা ধাক্কায় তিনি বসে পড়েন পাশে থাকা সোফাটায়। মুহূর্তে বাড়িটা নিঃশব্দ অথচ হাহাকারের ঝড়ে ভরে উঠেছে। জাহানারা বিবির কথায় সুরাইয়া ফোনে থেকে কল করে আজরিনের পরিবারের লোকজনের কাছে। আর খবরটা ছড়িয়ে পড়ে আগুনের মতো। দুটো পরিবার জুড়ে নেমে আসে এক অভূতপূর্ব অস্থিরতা। সময়ের কাঁটা গড়িয়ে যায়, দিন বদলে যায়, 2 দিন শেষ, 3 দিন হয়ে গেছে, কিন্তু এখনও আজরিনের কোনো খোঁজ মিলেনি। আজরিনের বিষয়ে পরিবারের কেউ পুলিশে জানাতেও নারাজ, কারণ নিখোঁজের চেয়ে এটা ছিল আজরিনের নিজ ইচ্ছায় কোথাও চলে যাওয়া। রাতে ঘুম আসে না কারোরই। সবার কাছে আজরিনের চলে যাওয়া নিজ ইচ্ছে মনে হলেও অমিতের সাথে রনিও জানে এটা অভিমানে চলে যাওয়া। তাই আজরিনকে বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ সব জায়গায় খুঁজতে অমিতের সঙ্গ দেয় রনি। কিন্তু কোথাও তার কোনো ছায়ার খবরও পাওয়া যায়নি, না কোন আত্মীয় স্বজনের বাড়ি থেকে। এদিকে সুরাইয়াও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। আজ 2 দিন সকালে উঠে সে কিচেনে গিয়ে ভাবে, আজ যদি আজরিন থাকতো তাহলে কি রান্না করতাম। সেদিন মেয়েটা সন্ধ্যায় আমাদের সবাইকে গিফট দিয়েছে, যদি জানতাম এটা তার চলে যাওয়ার ইঙ্গিত তাহলে ওকে কখনোই যেতে দিতাম না। আর জাহানারা বিবি ভোরে অমিতকে দোতলার সিঁড়িতে বসে থাকতে দেখে চোখে খালি দৃষ্টি, হাতে একগাদা কাগজ, ডিভোর্স পেপার। কিন্তু তিনি ছেলেকে কিছু না বলে তাকে তার মতো থাকতে দেয়। উপরে প্রকাশ না করলেও তিনি ভিতরে বিশ্বাস করেন নিজের ছেলের বলেই মেয়েটা আজ এমন সিদ্ধান্ত নিয়ে নিখোঁজ। এভাবে দিন গড়ায় সপ্তাহে। বিকেলে অমিত হঠাৎ আজরিনের খাতাগুলো খুলে দেখে সেখানে একটা পাতায় ছোট করে লেখা, কখনো কখনো মানুষকে ভালোবেসে দূরে চলে যেতে হয় তার মঙ্গল চেয়ে। ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, ভালোবাসা মানে নিজে কষ্টে থেকে কাউকে মুক্তি দেওয়া। এই কথাটুকু অমিতের বুকটা চিরে ফেলে। তখন সে বুঝে আজরিন শুধু ক্ষণিকের জন্য যায়নি, সে সত্যিই গেছে চিরতরে অমিতের ভালো চেয়ে। অথচ অমিত তো আজ তাকে ছাড়া ভালো নেই। আকাশে আজ পূর্ণিমার চাঁদ, চারপাশে নরম জ্যোৎস্না ছড়িয়ে আছে, কিন্তু অমিতের মনে যেন অন্ধকার। ছাদের এক কোণে দাঁড়িয়ে রেলিং ধরে সে চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। মনটা ভারী, চোখে লুকোনো কষ্ট। চাঁদটাকে দেখে যেন তার আজরিনের মুখ মনে পড়ে, নরম, শান্ত আর খুব চেনা। হঠাৎ গলায় আটকে থাকা কথাগুলো চাঁদের উদ্দেশ্যে মৃদু স্বরে বলে, সেদিন আমার উচিত ছিল স্বামী অধিকার খাটিয়ে তোমার পার্সেলটা দেখার। আমি জানি ওই পার্সেলটাতেই তোমার যাওয়ার রহস্য লুকিয়ে আছে। কে তোমার আমার থেকেও বেশি আপন হয়ে উঠল যে সে জানে তুমি কোথায় আছো? অথচ আমি জানি না। তুমি চাইলে থাকতে পারতে, একটু সময় দিয়ে, একটু শুনে নিয়ে আমার না বলা কথাগুলো, একটু আমার চোখের ভাষা বুঝার চেষ্টা করলে। সেদিন হয়তো আমার কথাগুলো এভাবে বলা ভুল ছিল, কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা সত্যটা দোটানা, সেটুকু তো বোঝার, জানার চেষ্টা করতে পারতে। মানলাম আমি তোমার জন্য রাক্ষস হয়ে উঠেছি, কিন্তু তুমি কি হতে পারতে না সেই একমাত্র মানুষ যে সব ভুল সয় হৃদয় দিয়ে ভালোবেসে থাকে চিরকাল পাশে? শেষ লাইনটা বলে অমিত ভেঙে পড়ে। চাঁদের আলোয় তার কান্না গলে যায় ঠোঁটের কোণে। সে মাথা নিচু করে ফেলে। ঠিক তখনই আকাশের চাঁদটা মেঘে ঢেকে যায়। আর নেমে আসে অঝোরে বৃষ্টি। মনে হয় আকালো যেও অমিতের সাথে কাঁদছে। অমিত চুপচাপ দাঁড়িয়ে ভিজে যায়। কাঁদে না আর, শুধু ভিজতে থাকে, ঠিক যেমন অভিমান জমে থাকা প্রেমিকরা ভিজে যায় প্রতিশ্রুতি ভাঙার সন্ধ্যায়। এদিকে নিচে থেকে রনি অমিতকে খুঁজতে ছাদে উঠে আসে। ভেজা ছাদে অমিতকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে কাছে আসে। ভাই, পাগল হইছ? ভিজে গেছো পুরা। অমিত মাথা তোলে না, চুপচাপ দাঁড়িয়েই থাকে। রনি তার কাঁধে হাত রাখে, জোরে না বরং আলতো হাত। চল নিচে, এইভাবে ভিজলে অসুস্থ হয়ে যাবে। আজরিন ফিরে আসবে ভাই, তুই একটু বিশ্বাস রাখো। ওর সাথে শুধু তোমার না, আমার অনেক দেনা পাওনা বাকি। একটা দায়িত্ব দিয়েছি আমি ওকে, সেটার পালনের জন্য হলেও ওকে আসতে হবে। চল নিচে যাবে। অমিত নিঃশব্দে মাথা নাড়ে। 2 জন ধীরে ধীরে নিচে নামতে থাকে। পেছনে পড়ে থাকে ভেজা ছাদ, বৃষ্টিতে থরথর করা বাতাস আর মেঘের আড়ালে ঢেকে যাওয়া এক একাকী পূর্ণিমা চাঁদ, যার আলো যেন আজরিনের ভালোবাসার মতোই মেঘে ঢাকা পড়ে গেছে, কিন্তু এখনো নিভে যায়নি। এভাবেই আজরিন বিহীন হয়তো ঘড়ির কাটা দিন, সপ্তাহ, মাস, কোন কিছু থেমে নেই। শুধু থেমে গেছে অমিতের জীবন। আজরিন চলে যাওয়ার পরের দিনগুলো অমিতের জন্য যেন এক গভীর অন্ধকারে ডুবে যাওয়া সময়। ঘুম থেকে জাগা আর না জাগার মাঝে পার্থক্যটাই যেন মুছে গেছে। প্রতিটা সকাল তার কাছে শুধু সূর্যের উঠা না, বরং আজরিনের অনুপস্থিতির নির্মম ঘোষণা। জানালার পর্দা ফাঁক করে আলো যখন রুমে ঢোকে, তখন অমিতের বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। আলো আসে, কিন্তু আজরিনের গলার সেই উষ্ণ ডাকে সে আর জাগে না। বিছানায় উঠে বসেও সে যেন শূন্যতায় ডুবে থাকে। আগে যে রুম আজরিনের শব্দে, তার হাঁটার ধ্বনিতে, তার বকবক আর হাসির ছোঁয়ায় জীবন ছিল, সেই রুমটাই এখন যেন একটা কবরখানা।
আজরিনের ব্যবহার করা প্রতিটা জিনিস যতবার অমিত দেখে ততবারই তার বুকের ভেতরটা তীরের আঘাতের মতো ক্ষত হয়। কানে বাজে আজরিন চলে যাওয়ার আগে অমিতের তার মুখ থেকে শোনা সেই শেষ কথাগুলো, আশা করি আমি রুম থেকে চলে গেলে আপনি আমার জিনিসে হাত দিবেন না। সেই কথাটায় অমিতের বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ তৈরি হয়, যেন কেউ বুকের ওপর পাথর বসিয়ে দিয়েছে। খাবারের টেবিল তার জন্য এখন যুদ্ধের ময়দান। প্লেট ভর্তি খাবার, কিন্তু খিদে নেই। প্রতিবার খাবার সামনে এলে অমিতের মনে হয় আজরিনের উপস্থিতি ছাড়া খাবারগুলো পানসে নিঃস্ব, অভিশপ্ত। রাতে ঘুম আসে না। বিছানায় শুয়ে কেবল সিলিং এর পানে তাকিয়ে থাকে। ভাবে, যদি আগলে রাখতাম, যদি অবহেলা আরেকটু কম করতাম, যদি নিজের মনের অনুভূতিকে বুঝার চেষ্টা করতাম। এই দিনগুলোয় অমিত আর কারো সঙ্গে ঠিকভাবে কথা বলে না। পরিবারের সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। সবাই বুঝে গেছে অমিত আর আগের মতো নেই। সে এখন নিঃস্ব, একা ভাঙা এক পুরুষ, যে নিজের ভুলের ভারে চুপ হয়ে আছে। আজরিনের সবকিছু যেন অমিতের ঘরে স্মৃতির কারাগার তৈরি করেছে। সে জানে না আজরিন কোথায় আছে, কেমন আছে, বা আদৌ ফিরবে কিনা। কিন্তু সে জানে, এই না ফেরার অপেক্ষা তাকে কুরে কুরে খাবে, যতদিন না শেষ নিঃশ্বাস ফেলে। এই সময়টা অমিতের জন্য শুধুই সময় না, এটা তার জীবনের পশ্চাৎশ্বাস। যেখানে সে হাঁটে কিন্তু এগোয় না, বাঁচে কিন্তু জীবিত নয়। আজরিন শুধু চলে যায়নি, রেখে গেছে এক অসমাপ্ত গল্প।